অবিনাশ ঘামতে লাগলো। ওর বান্ধবীটি ব্যাগপত্র গুছিয়ে পালানোর চেষ্টা করতে অদ্রিজা ওর হাতটা শক্ত করে ধরে ফেললো। কোথায় যাচ্ছেন দিদিমণি? আপনাদের এই গোল্ডেন ফিউচারের লাইসেন্স তো গত মাসে ক্যান্সেল হয়ে গেছে, তাও আপনারা বাজার থেকে টাকা তুলছেন। সল্ট লেক থানায় অলরেডি একটা ডায়েরি হয়েছে। আমরা যদি এখন চেঁচামেচি করি রেস্তোরাঁর লোকই পুলিশ ডাকবে। আসলে ডায়েরি হওয়ার কথাটি অদ্রিজা মন থেকে বানিয়ে বলেছিল অবিনাশকে ভড়কে দেওয়ার জন্য, আর সেটাই কাজে লেগে গেল। দিদি, দয়া করে পুলিশ ডাকবেন না, আমাদের কেরিয়ার নষ্ট হয়ে যাবে। মেয়েটি কেঁদে ফেলল। কেরিয়ার তো তোমরাই ছেলেটা নষ্ট করছিলে। অদ্রিজা অর্ককে দেখিয়ে বলল, ফালতু কথা বাদ দাও। সোমবারের গল্প সায়নকে দিয়েছো, আমাকে নয়। এখনই ক্যাশ বের করো, নয়তো ব্যাংকের এটিএম থেকে তুলে দাও। অবিনাশ বেগতিক দেখে ওর ব্যাগ থেকে একটা বান্ডিল বের করলো। আমার কাছে এখন 30,000 টাকাই ক্যাশ আছে দিদি। সায়নের টাকাটা আমি কোনো সোমবার নয়, সায়নের টাকা সায়নকে দাও, আর অর্কর 25,000 এখনই দাও। বাকি 5,000 তুমি অর্কর অ্যাকাউন্টে এখনই ফোনপে করো। অদ্রিজা হুকুমের সুরে বলল। অদ্রিজার এই রণচণ্ডী রূপ আর তীক্ষ্ণ বুদ্ধি দেখে অবিনাশ আর পার পেল না। গুনে গুনে 25,000 টাকা ও অর্কর হাতে তুলে দিল, আর বাকি টাকা সায়নকে দিল। ফোনপে অ্যাপের মাধ্যমে অর্কর বাকি 5,000 টাকাও ট্রান্সফার হয়ে গেল। রাত 9টা যখন ওরা বাড়ি ফিরল, অর্কর চোখে তখন আনন্দ আর কৃতজ্ঞতার জল। বাড়ির গলির মোড়ে দাঁড়িয়ে অর্ক টাকাটা অদ্রিজার হাতে দিল। বৌদি, তুমি আজ যা করলে আমি কোনোদিন ভুলবো না। তুমি সত্যি ডিটেকটিভ। ধ্যাত পাগল, আর কোনোদিন এইসব লোভের চক্করে পড়বে না। চলো এবার ঘরে গিয়ে টাকাটা মার আলমারি জায়গায় রেখে দিতে হবে, কেউ যেন টের না পায়। বাড়ির কলিং বেল বাজাতে দরজা খুলল সৌম্য। ও অদ্রিজার হাতের শাড়ির প্যাকেটটা দেখে বলল, বাহ, মেজমাসির গিফট কেনা হলো। তা অর্কর মুখটা এত লাল কেন রে? নিউ মার্কেটের ভিড়ে হাঁপিয়ে গেছে নাকি? অদ্রিজা আর অর্ক একে অপরের দিকে তাকিয়ে মুচকি হাসলো। হ্যাঁ গো, নিউ মার্কেটের ভিড় সামলানো কি চারটিখানি কথা? অদ্রিজা বলল। সব ঠিকঠাকই চলছিল। রাত্রে খাওয়া দাওয়ার পর অদ্রিজা যখন অর্কর সাহায্যে অপর্ণা দেবীর আলমারির নির্দিষ্ট খামে টাকাটা লুকিয়ে রেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে নিজের ঘরে ফিরল, ঠিক তখনই ডাইনিং টেবিলের ওদিক থেকে একটা ভারী কাশির আওয়াজ পাওয়া গেল। শ্বশুর মশাই করিডোরের অন্ধকারে দাঁড়িয়ে আছেন। ওনার হাতে একটা ছোট্ট কাচের শিশি। অদ্রিজাকে দেখে উনি ফিসফিস করে বললেন, বৌমা, একটু এদিকে এসো তো মা, কাউকে বলো না। শ্বশুর মশাইয়ের হাতের কাচের শিশিটার দিকে তাকিয়ে অদ্রিজার ভুরু দুটো কুঁচকে গেল। ও একটু কাছে এগোতেই ওনার গা থেকে সিরাপের বদলে একটা চেনা তামাকের গন্ধ পেল। ছোটবেলায় বাবার লুকিয়ে সিগারেট খাওয়া ধরার সেই চেনা গন্ধ। বাবা, আপনার হাতে ওটা কি? আর এত রাতে আপনি অন্ধকারে এখানে কি করছেন? অদ্রিজা নিচু স্বরে জিজ্ঞেস করলো। অমরেন্দ্রবাবু একটু আমতা আমতা করে জিভ কেটে বললেন, আরে বৌমা, আস্তে। তোমার শাশুড়ি জেগে গেলে রক্ষে নেই। ডাক্তার তো ধূমপান একেবারে বারণ করে দিয়েছে, কিন্তু মনটা কেমন যেন আই ঢাই করে। তাই পাড়ার মোড়ের দোকান থেকে লুকিয়ে একটা সিগারেট খেয়ে মুখ শুদ্ধি হিসেবে এই পুদিনার জলটা এনেছিলাম। ও ঘরে ঢোকার আগে একটু মুখে দেবো ভাবছিলাম, কিন্তু অপর্ণা তো ও ঘরে ওত পেতে বসে আছে। অদ্রিজা মুচকি হাসলো। ও বুঝলো এই রহস্যের পেছনে কোনো বড় অপরাধ নেই, আছে এক বৃদ্ধে লুকিয়ে বদভ্যেস বাঁচানোর চেষ্টা। বাবা, শরীরটা নিয়ে এভাবে হেলাফেলা করবেন না। শিশিটা আমার কাছে দিন। আর কাল থেকে কিন্তু তুলসী মধুর জল ছাড়া আর কিচ্ছু নয়। আজকের মতো কেসটা আমি এখানেই ফাইল ক্লোজ করলাম। অমরেন্দ্রবাবু কাচুমাচু মুখে শিশিটা অদ্রিজার হাতে গুজে দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে নিজের ঘরে ঢুকে গেলেন। পরদিন সকালে মেজমাসিমা কল্যাণী দেবী আসতেই বাড়ি জমে উঠল, কিন্তু অদ্রিজার নজর ছিল অন্যদিকে। দুপুরের দিকে অপর্ণা দেবী যখন মেজমাসিমাকে নিয়ে ব্যস্ত, অদ্রিজা তখন অর্ককে ডেকে নিজের ঘরে নিয়ে গেল। ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকেও একটা ছোট ডায়েরি আর কলম বের করলো। নেপোলিয়নের একটা বিখ্যাত উক্তি আছে অর্ক, অপরাধের কোনো নিখুঁত পরিকল্পনা হয় না, কোথাও না কোথাও একটা সূত্র রয়েই যায়। তুমি যখন মার আলমারি থেকে টাকাটা সরিয়েছিলে, তখন তোমার তাড়াহুড়োয় একটা মস্ত বড় ভুল হয়ে গিয়েছিল। অদ্রিজা গম্ভীর গলায় বলল। অর্ক অবাক হয়ে বলল, কি ভুল বৌদি? টাকা তো কাল রাতেই আমরা জায়গা মতো রেখে এলাম, কেউ তো জানতেও পারলো না। জানতে পেরেছিল, একজন পেরেছিল, আমি। অদ্রিজা ডায়েরিটা খুলে অর্কর সামনে ধরলো। কাল সকালে যখন মা চাবি খুঁজছিলেন, তখন আমি আলমারি পরীক্ষা করার সময় একটা জিনিস খেয়াল করেছিলাম। মা সাধারণত আলমারির টাকা বা গয়নার খামগুলো একটা সুতো দিয়ে বেঁধে রাখেন, কিন্তু কাল যখন আমি আলমারির ড্রয়ার দেখছিলাম, তখন ওই সুতোটা কাটা অবস্থায় মেঝেতে পড়েছিল। মা নিজের হাতে টাকা বের করলে সুতো কাটতেন না, গিট খুলতেন, আর তুমি তাড়াহুড়ো ব্লেড দিয়ে সুতোটা কেটে খাম
বের করেছিলে। অর্ক হাঁ করে তাকিয়ে রইল। অদ্রিজা বলতে থাকলো, দ্বিতীয়ত তুমি যখন বারান্দায় ফোনে কথা বলছিলে তুমি বলেছিলে রাহুলের সাথে প্রজেক্টের কথা বলছো, কিন্তু তোমার পায়ের কাছে একটা কাগজের টুকরো পড়েছিল যেখানে জিএফআই এবং একটা ল্যান্ডলাইন নম্বর লেখা ছিল। প্রজেক্টের জন্য কেউ ফাইন্যান্স কোম্পানির নম্বর লেখে না। তখনই আমার সন্দেহ হয় যে তুমি কোনো আর্থিক সংকটে পড়েছো। আর ওই নিচের ড্রয়ারের কাগজটা? অর্ক জিজ্ঞেস করলো। ওটা ছিল তোমার আসলে এক্সিট রুট। তুমি টাকাটা সরিয়ে ওই রসিদটা ওখানে ফেলে রেখেছিলে, যাতে কোনোভাবে ধরা পড়লে তুমি বলতে পারো টাকাটা তুমি ইনভেস্ট করেছো। নষ্ট করোনি টাকাটা, কিন্তু তুমি জানতে না তোমার ওই এজেন্ট অবিনাশ একটা আস্ত ফ্রড। তুমি ভাবছিলে ও তোমাকে টাকা দেবে, কিন্তু ও ট্রাভেল হিস্ট্রি বলছিল ও সোমবারে নেপাল কাটার প্ল্যান করছিল। কাল পার্ক স্ট্রিটে যদি ওকে আমরা না ধরতাম, তবে আজ মেজো মাসিমা আসার পর যখন মা গয়না বের করতে খামটা খুলতেন, তখন তোমার চুরির অপরাধটা চিরকালের জন্য এই পরিবারের শিলমোহর হয়ে যেত। অর্ক মাথা নিচু করে রইল। অদ্রিজার এই তীক্ষ্ণ পর্যবেক্ষণ ক্ষমতা দেখে ওর মেরুদণ্ড দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। ও বুঝলো এই বাড়িতে কোনো অপরাধ করে পার পাওয়া অসম্ভব। এই ডায়েরিতে আমি আমার সমাধান করা প্রতিটা কেসের বিবরণ লিখে রাখি। অদ্রিজা ডায়েরিটা বন্ধ করতে করতে বলল, আজকের তারিখ দিয়ে লিখলাম কেস অব দ্য মিসিং ক্যাশ, ফাইল বন্ধ। তবে মনে রেখো অর্ক, একজন ডিটেকটিভের কাজ শুধু অপরাধীকে ধরা নয়, অপরাধ হওয়ার সুযোগটাকে গোড়াতেই শেষ করে দেওয়া। আর কখনো এই ভুল করবে না। কোনো দিন না বৌদি, কান ধরছি। অর্ক মাথা নোয়ালো। বিকালে যখন চা তৈরি হচ্ছিল, সৌম্য অফিস থেকে ফিরে ঘরে এলো। ড্রেসিং টেবিলের ওপর রাখা সে কাচের শিশি আর ডায়েরিটা দেখেও হেসে বলল, কি ব্যাপার, নতুন কোনো কেস সলভ হলো নাকি আজ? অদ্রিজা চায়ের কাপটা সোমোর হাতে দিয়ে রহস্যময় হেসে বলল, ডিটেকটিভের সব ফাইল ওপেন করতে নেই সোমবাবু, কিছু ফাইল লক থাকাই ভালো। শুধু এইটুকু জেনে রাখো, চাবির রিং থেকে শুরু করে আলমারির ক্যাশ বৌমা ডিটেকটিভের নজর এড়িয়ে এই বাড়িতে একটা সুতো নড়বে না। বাইরে তখন বিকেলের মিঠে হাওয়া দিচ্ছে আর ড্রয়িং রুম থেকে মার মাসির হাসির আওয়াজ ভেসে আসছে। অদ্রিজা মুচকি হেসে নিজের ডায়েরিটা আলমারির লকারে তুলে রাখলো। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।